দর্শক এই মুহূর্তে অবস্থান করছি কষাটুলিতে। এখানে দেখছেন যে ইসরাক হোসেন তিনি কিন্তু এসছেন এবং তিনি কিন্তু মূলত এই মুহূর্তে এসছেন এবং তিনি এসে আসলে দেখছেন আপনাদেরকে সরাসরি যে তিনি কিন্তু আসলে কষাটুলিতে ক্যামেরা স্যার ঘটনাস্থল পরিদর্শন তিনি আসলে দেখতেন, তিনি আসলে এসছেন এবং সেই যে ভূমিকম্পের যে ভয়াবহ এলাকায় তিনজন আসলে মারা গেছেন, সেই তিনজন মারা যাওয়ার যে ঘটনাস্থল এই মুহূর্তে ইসরাক হোসেন এসছেন এবং তিনি মূলত জনগণের সঙ্গে এলাকাবাসীর সঙ্গে আসলে সমবেদনা জানাতে তিনি আসছেন এবং আরেকটু দেখানোর চেষ্টা করি নিউজের লাইভ আপনারা দেখছেন এই মুহূর্তে সরাসরি যে ইসরাক হোসেন কিন্তু এই মুহূর্তে এই ঘটনাস্থলে এসছেন। তিনি কিন্তু এলাকাবাসী যারা আছে তাদের সঙ্গে মূলত এলাকায় যারা সাবেক জনপ্রতিনিধি ছিলেন বা আগামীতে হতে চান, আমরা বহু বছর ধরে বলে আসছি যে পুরান ঢাকার ভবনগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং এখানে কেন্দ্রীয় সরকারের একটি কঠোর উদ্যোগ ছাড়া আসলে কোনোভাবেই এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। এখানে কেন্দ্রীয় সরকারের একটা উদ্যোগ নিতে হবে, ভবন চিহ্নিত করে সেগুলোকে পুনর্নির্মাণ করতে হবে এবং এখানে যারা রয়েছেন তাদেরকে পুনর্বাসন করার একটা প্রজেক্ট হাতে নিতে হবে। এটা কোনোভাবে আমি মনে করি না যে এখানে ছোটখাটো কোনো সমাধানের মাধ্যমে এটি সমাধান করা সম্ভব। এখানে পুরো এলাকাটাকে চিহ্নিত করে তারপরে পুরো এলাকা যদি পুনর্নির্মাণ করতে হয় সেই ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে। কিন্তু বিষয়টা চলে আসে যখনই এই ধরনের পদক্ষেপ নেওয়া হয় তখনই আইনি জটিলতা তৈরি হয়। ভবন মালিকরা বিভিন্ন সময় তারা আদালতে যান, রিট করে দেন এবং তখন প্রজেক্ট গুলা থমকে যায়। কিন্তু আসলে এইভাবে চলতে পারে না, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। এই যে আজকে যে ঘটনাটি ঘটেছে এটা কিন্তু আরো কয়েক গুণ ভয়াবহ আকারে আগামীতে ফেরত আসতে পারে। তাই আমাদের উচিত হবে সবাইকে এগিয়ে আসতে হবে, ভবন মালিকদেরও এগিয়ে আসতে হবে, আগামীতে যে সরকারই আসুক কেন্দ্রীয় সরকার তাদেরকেও এগিয়ে আসতে হবে এবং একটি পরিকল্পনার মাধ্যমে প্রজেক্টের মাধ্যমে পুরো এলাকাটাকে যাতে আমরা ভূমিকম্প মাত্রা তারা সহনীয় মাত্রা মানে যে মাত্রা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য যেভাবে স্ট্যান্ডার্ডে বিল্ডিং তৈরি করা হয় সেইভাবে বিল্ডিং তৈরি করে তারপরে এখানে বসবাসের। একটু পিছন তাকান, যে বিল্ডিংয়ে ঘটনাটা ঘটেছে সেখানে দেখেন কোনো পরিকল্পনা নাই এবং টাওয়ার বসানো, এই যে এই অপরিকল্পনা যে বিষয়টা, এই বিষয়টা আপনারা 100% শতভাগ আমি আপনাদেরকে এই কথাটাই বলতে চাচ্ছিলাম যে অতীতেও এই ধরনের উদ্যোগ জনপ্রতিনিধিরা নেওয়ার চেষ্টা করলেও পরবর্তীতে আইনি জটিলতা বা বিভিন্ন জটিলতার কারণে তারা কাজগুলো সম্পূর্ণ করতে পারেনি। কিন্তু এখন বোঝাই যাচ্ছে যে কোনো সময় আরো বড় আকারের দুর্যোগ করতে পারে। আপনারা দেখেছেন ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশে কিন্তু শত শত নিহত হয়েছে। আমাদের দেশে এখন পর্যন্ত এরকম ঘটনা ঘটে নাই, কিন্তু ঘটতে খুব বেশি দেরি নেই। যদি আমরা এখনই এই ব্যাপারে পদক্ষেপ না নিই তাহলে ভবিষ্যতে আমাদেরকে বড় ধরনের অবশ্যই সেটা তো আপনারা দুর্যোগ ব্যবস্থাপনায় তো আমাদের ঘাটতি রয়েছে। সেটা আমরা বিভিন্ন সময় অতীতে যখন অগ্নিকাণ্ড ঘটে তখন আমরা দেখেছি ফায়ার সার্ভিসের যে ঘাটতি রয়েছে এবং দুর্যোগ ব্যবস্থাপনায় সার্বিকভাবে আমাদের ঘাটতি রয়েছে, সেটা আমরা বাংলাদেশে রয়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই এবং এই ব্যাপারেও আমাদেরকে কাজ করতে হবে। তবে আজকের যে ঘটনাটা ঘটেছে এটা একটা প্রাকৃতিক দুর্যোগ, এটাকে অন্য কোনোভাবে মোকাবেলা করার সুযোগ নাই। এখানে মানে একেবারে গোড়া থেকে চিন্তা করতে হবে, নতুন করে এই নগর পরিকল্পনা সেই লাভন হয়ে যায়। আজকে 1.5 বছর ধরে এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার বলছে আমরা সংস্কার করছি, সংস্কারের কি এটাই কি পরিণাম? না, আমি আসলে এই সরকার একটা অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের উপরে এই দায়টা দিতে চাচ্ছি না, এটা অন্যায় হয়ে যাবে। এটা বিগত মানে দীর্ঘ 20-25-30 বছর ধরে যে সরকারগুলো ছিল তাদের সম্মিলিত ব্যর্থতা বলেই আমার বলতে হবে। আমি এই সরকারের উপর কিভাবে দায় দিব? এটা তো লং টার্ম প্ল্যানিং এর বিষয়।
দীর্ঘমেয়াদী পরিকল্পনায় আমাদের এই ভবনগুলো পুনর্নির্মাণ করতে হবে, পুরো এলাকাটাকে পুনর্নির্মাণের আওতায় নিয়ে আসতে হবে। আপনারা ক্ষমতায় আসলে কি ধরনের সিস্টেম আসলে ফলো করবেন বা কি করবেন আসলে? আমরা যদি রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব পাই তাহলে আমি অন্তত আমার জায়গা থেকে, আমার পাশে আপনারা দেখবেন যে জনাব হামিদুর রহমান হামিদ রয়েছেন, ঢাকা 7 থেকে মনোনয়ন প্রত্যাশী, আমাদের 34 নম্বর ওয়ার্ডের সাবেক ওয়ার্ড কাউন্সিলর, আরো অনেক আমাদের আরেকজন ওয়ার্ড কাউন্সিলর সবাই রয়েছেন। তো আমি এবার সবাইকে সাথে নিয়ে কেন্দ্রীয় সরকারের এখানে উদ্যোগ নিতে হবে, একটা পরিকল্পনা নিতে হবে। এটা সেন্ট্রাল গভর্নমেন্ট ছাড়া স্থানীয় সরকারের দ্বারা এটা সমাধান করা সম্ভব না। এটা অনেক বড় একটা প্রজেক্ট হতে হবে, পুরো এলাকাটাকে চিহ্নিত করে এদেরকে সরিয়ে পুনর্নির্মাণ করে তারপরে পুনর্বাসন করতে হবে এবং বসবাসযোগ্য কিনা সেই ঘোষণাটা দিতে হবে। এভাবে বলে মনে হয় আগামীতে আমরা ক্ষয়ক্ষতি এড়াতে পারি। কারণ ভূমিকম্প তো প্রাকৃতিক দুর্যোগ, এটা তো অগ্নিকাণ্ডের মতো না যে আমি সতর্ক থাকলাম আর এটার থেকে বাঁচতে পারলাম, তা তো এই আর কি। এই মুহূর্তে আসলে দেখছেন যে ইসরাক হোসেন কথা বলেছেন এবং সেই কথাই মূলত দেখছি তিনি কিন্তু আশ্বাস দিয়েছেন তার আর সরকার যদি ক্ষমতায় আসে তাহলে তারা আসলে এই যে ঘটনাগুলো সেই ঘটনাগুলোতে আসলে তারা নজর দিবেন এবং দুর্ঘটনার পর যে উদ্ধার কাজের সরঞ্জামাদি সেই উদ্ধার কাজের সরঞ্জামাদি আসলে তারা বাড়াবেন এবং আজ নিরাপত্তার ব্যবস্থা সেই নিরাপত্তার ব্যবস্থা মূলত তারা নেবেন, সেটাই কিন্তু আমরা এই মুহূর্তে তিনি কিন্তু আসলে বলছিলেন। এবং আমরা যদি দেখি যে একে একে যারা জনপ্রতিনিধি আছে বা যারা আসলে মূলত বিভিন্ন দলের সঙ্গে আছে তারা মূলত এসছেন, দেখছেন এই জায়গাটি এবং যে ভয়াবহ ঘটনা আসলে ঘটে গেছে সেই ভয়াবহ ঘটনাস্থল তারা পরিদর্শন করছেন এবং 3 জন এখানে মৃত্যুবরণ করছে। সেই খবরটি এখন যেমন আছে অনেকে আহত হচ্ছে এমন খবর কিন্তু পেয়েছে। শুধু এই যে কষাইটুলিতে না, দেশের বিভিন্ন জায়গা থেকে আসলে একে একে সময় ঘটনার সঙ্গে সঙ্গে আহতদের খবর আসছে এবং আহত যারা হচ্ছেন সেই আহতদের খবর আসলে যদি সামনের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছে সেই যে ঘটনাস্থল সেই ঘটনাস্থলের দিকে যদি আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করি যে বিল্ডিং এর আসলে বিল্ডিংটি সিঁড়ির যে অংশ সিঁড়ি ভেঙে পড়েছিল 3 জন মৃত্যুবরণ করেন সেই ঘটনাস্থলে যদি আপনাদের নিয়ে যায় এবং নিজেদের একটু জানিয়ে রাখি যে আজকে সকাল 10টা 38 মিনিটে কিন্তু 5.7 মাত্রার একটা যে ভূমিকম্প হয়েছে সেটি মূলত 20 সেকেন্ড আসলে স্থায়ী ছিল এবং এর যদি আর কয়েক সেকেন্ড স্থায়ী আসলে হতো তাহলে আসলে এই যে দুর্ঘটনা সেই দুর্ঘটনার কিন্তু ভয়াবহতা আরো বাড়তো এবং মূলত এর থেকেও বেশি আসলে স্কেলের ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে যেহেতু উৎপত্তিস্থল বাংলাদেশের বাইরে ছিল, বাংলাদেশ থেকে দূরে ছিল, তা সেহেতু এত ভয়াবহতা আসলে দেখেনি। কিন্তু যেহেতু এটি আসলে আমাদের দেশের নরসিংদীতে এবং মাধবদীপের উৎপত্তি স্থল হওয়াতে এটি আসলে বেশি অনুভূত হয়েছে। একটু যে জায়গাটাতে আসলে রেডি করে আসলে মানুষ মারা গেছে সেই জায়গাটা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখছেন যে এই জায়গাটি মূলত সেই যে মানুষ যেটি আসলে যার মাথার উপর আসলে সেই রেলিংটি ভেঙে পড়ে মৃত্যুবরণ করেছে সেই জায়গাটি এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাচ্ছি। লাইভে আপনারা দেখেছেন, একটু আগে আমরা কিন্তু দেখিয়েছিলাম আগের লাইভে বাইতুল মোকাররমে কিন্তু আপনাদের দেখিয়েছিলাম, দেখেন না বাইতুল মোকাররমে আমরা কিন্তু দেখিয়েছিলাম যে সেখানে মানুষ মূলত নামাজ পড়ে তারা দোয়া করছিলেন আল্লাহর কাছে, তারা প্রার্থনা করছিলেন যে এমন ঘটনা আসলে সামনে না ঘটে। এবং আমরা কিন্তু এই মুহূর্তে এই লাইভে কিন্তু আমরা অবস্থান করছি মূলত সেই যে কষাইটুলি যে ঘটনাস্থল, সেই কষাইটুলি ঘটনাস্থলে আমরা এই মুহূর্তে কিন্তু অবস্থান করছি। একটু যদি উপরের দিকে আপনাদেরকে দেখাই যে জায়গাটি যে বিল্ডিং এর রেলিং আসলে ভেঙে পড়ে মূলত 3 জন মানুষের মৃত্যুর খবর এখন পর্যন্ত আসছে এবং যারা আছে জনতা কিন্তু আসলে এই জায়গাটি ভিড় করছেন। একটু যদি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করি যে সেই জায়গাটি অর্থাৎ দেখছেন ভাঙা একটি অংশ, যেই জায়গাটি সিঁড়ির বাইরের যে অংশ দাঁড়িয়ে আছেন স্লো কানেকশন নেট একবার
দর্শক দেখছেন এই মুহূর্তে যে জায়গাটি আসলে আপনাদের দেখাচ্ছি, তো এই যে রেলিং, সেই রেলিংটি আসলে মূলত ভেঙে পড়ছে। সিঁড়ির সামনে যে অংশ যেখানে আসলে এই মুহূর্তে দেখছেন যে মানুষ দাঁড়িয়ে আসলে থাকেন, সেই যে অংশ, এই যে অংশ, সেই অংশটি মূলত এই যে সামনে যে গ্রিল, সেই গ্রিলটি আসলে ভেঙে পড়ে। অর্থাৎ ভূমিকম্প যেটি আসলে আজকে সকালে 10:38 যে ভূমিকম্প অনুভূত হয়েছে 5.7 রিক্টার স্কেলে যে অনুভূতি হয়েছে বাংলাদেশে, সেই ভূমিকম্পের আঘাতে কিন্তু এটি হয়েছে। এবং শুধু এই যে পুরান ঢাকার কষাইটুলি, সেই পুরান ঢাকার কষাইটুলি না, বাংলাদেশের বিভিন্ন জায়গায় এবং রাজধানীর অন্যান্য জায়গাতেও আমরা শুনেছি বেশ কয়েক ভবন হেলে পড়েছে। এবং এই তথ্যটি আসলে সময় বাড়ার সঙ্গে সঙ্গে আসলে আসছে। আর সকাল আজকে শুক্রবার, সেই শুক্রবার আসলে ছুটির দিন বাংলাদেশে, এবং সেই ছুটির দিনে বলতে মানুষ কিন্তু ঘুমাচ্ছিল। এবং আগের দিনে যে ব্যস্ততা, সেই ব্যস্ততা ছেলে আসলে মানুষ একটু বিশ্রাম নিচ্ছিল। সেই সকালবেলা হয়তো একটু বেশি সময় আসলে ঘুমাচ্ছিল। সেই সময়টিতে আসলে মূলত এই যে একটু একজনের কথা আমরা শুনতে চাই, তিনি আসলে কি বলছেন। উনি এখানে মারা গেছে, স্পট ডেথ। আমি বললাম কেন আসছে, বললো সে মাংসের লাইনে ছিল। মাংসের লাইন এখানে প্রতি শুক্রবারে মাংসের লাইন থাকে এখানে স্পেশালি আমাদের এই যে রান ভাই ওই যে কম দামে মাংস বিক্রি করে, ওই যে প্রতি শুক্রবারে মহিষ জবাই করে, এটার জন্য অনেক গ্রাহক থাকে। এরা শুক্রবারটাকেই অনেকে অফ ডে থাকে, এই কারণে এরা আসে। সকালবেলা অনেক লাইন টাইন ছিল, আসলে অনাকাঙ্ক্ষিত, এটা কেউ তো বলতে পারে না। শুক্রবারে হচ্ছে এখানে একটা জটলা থাকেই এটা মাংস কেনার জন্য, তো এই লাইনটাই ছিল, ওই লাইনটা অবস্থায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটছে। আসলে এটা আসলে কার, আমি দেখতেছিলাম তিনজনের তিনজন, আমি আসি সাথে সাথে তিনজনের ইয়েটা দেখছিলাম। আমি ভাবলাম যে একটু ভিডিও করে রাখি কি অবস্থা, বা আমার পরিচিত কিনা, কিন্তু এদেরকে সম্ভবত পরে জানলাম যে এরা নিতে মারা গেছে আর কি। আহত অনেকে ছিল, এদিকে আরো ছিল, তো এদিকে আসতে পারেনি ভিড়ের কারণে। মানুষ অনেককে রেস্কিউ করতেছে, আবার অনেকে এদিকে নিয়ে যাচ্ছে। কাউকে এদিক দিয়ে নিয়ে গেছে, কাউকে এদিক দিয়ে নিয়ে গেছে, এই এতটুকু অবস্থা। ছিলেন একজন প্রত্যক্ষদর্শী, কিন্তু কথা বলছেন সে প্রত্যক্ষদর্শীর বরাত থেকে দেখে জানতে চাই তারা কিন্তু আসলে সেই সকাল আসলে মাংস যেহেতু কষাই করেছে, তো মাংসের কি বাজার এখানে বসে মাংসের বাজারে মূলত তারা শুক্রবারের যে বাজার, সেই বাজারটি আসলে ঢুকে উঠেছিল। এবং যখনই আসলে এখানে সবাই বাজার করতে এসছেন, মাংস কিনতে এসছেন, তখনই তো এই ধরনের ঘটনা আসলে ঘটে। এবং অনেক ঘটনায় আর পিছনে যে জায়গাটি আছে, একটু আগে যেটা আসলে দেখিয়েছিলাম, সেই জায়গাতে মূলত 3জন আসলে মারা গিয়েছেন। এবং সেই 3জন মারা যাওয়ার খবরটি এখন পর্যন্ত কিন্তু 4 জনে আসলে করেন। এবং সবাই কিন্তু আশা করছেন যে এই যে মৃত্যু, সেই মৃত্যুর যে লাইন, সেটি যেন আর দীর্ঘায়িত না হয়, এবং সেই মৃত্যুর জন্য 3জনই সীমিত থাকে। তবে এই 3জনের মৃত্যু যে ঘটেছে, সেটি মূলত সেটি আসলে কেউ কাঙ্ক্ষিত নয়। এবং আহত হওয়ার খবর আমরা পাচ্ছি একে একে। এবং আমরা যে দেখছিলাম যে শুধু এই যে কষাইটুলির এই ভবনের যে রেলিং, সেটি ভেঙে পড়ছে এমনটি কিন্তু নয়। আমরা দেখেছি বিভিন্ন রাজধানীর বিভিন্ন বিল্ডিং আসলে ফাটল দেখা দিয়েছে, সেই ফাটলগুলো আমরা দেখেছি। এবং আমাদের যে অফিস, দা নিউজের অফিস, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে লিফটের পাশের অংশে, সেই ভিডিওটি হয়তো ইতিমধ্যে আপনারা আমাদের ফেসবুক পেজে দেখেছেন, লিফটের পাশের অংশে কিন্তু ফাটল দেখা দিয়েছে। এবং রাজধানীর বিভিন্ন বাসাবাড়িতে সেই ফাটলটি আসলে দেখা দিচ্ছে। অর্থাৎ এই যে ভূমিকম্প, সেই ভূমিকম্পের যে অবস্থা, সেই ভূমিকম্প যদি আর একটু সময় বা 20 সেকেন্ড ভূমিকম্প হয়েছে, সেটা যদি আর 5 সেকেন্ড দীর্ঘায়িত হতো, তাহলে এই যে 5.7 মাত্রার ভূমিকম্প, সেটি কম হলেও বাংলাদেশের ভিতরে প্রতিস্থল হওয়ার পরও এর রেশ কিন্তু আসলে আরো বৃদ্ধি পেত, এবং এর ভয়াবহতা কিন্তু আরো বৃদ্ধি পেত। একটু যদি দেখায় যে একটু পরপর কিন্তু মানুষের ভিড় বাড়ছে। এবং আমাদের গণমাধ্যমের কাছে কিন্তু বিভিন্ন তথ্য আসছে যে দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে ঢাকায় বিভিন্ন ভবনে ফাটল দেখা দিয়েছে, বিভিন্ন ভবন আসলে হেলে পড়েছে। অর্থাৎ যেটি আসলে অনেকদিন ধরে আসলে করা হচ্ছে, যেটি মূলত নেপালে বা ভারতে বা পাকিস্তানে বা ভুটানে যখন আসলে ভূমিকম্পগুলো উৎপত্তি স্থল হতো, সেই উৎপত্তি স্থলের রেশ যখন বাংলাদেশে পড়তো, সেটি আসলে অনেক ভয়াবহ আকার ধারণ করতো বা মানুষ আতঙ্কিত করে তুলতো। এবং যে এবার আসলে সেটি হয়েছে বাংলাদেশে, এবং রাজধানীর খুব কাছে নরসিংদীর মাধবদীতে সেই ঘটনার উৎপত্তি স্থল। সেই ঘটনার উৎপত্তি স্থল হওয়াতে, যেহেতু ঢাকা খুব কাছে, সেই ঢাকাতে কিন্তু এর প্রভাবটি আসলে বেশি পড়েছে। এবং যেটি আসলে বলা হচ্ছিল যে এর আগেও 7.8 মাত্রার ভূমিকম্প হয়েছে, এবং সেটি আসলে ঢাকার ভেতরে বা ঢাকার কাছাকাছি না হয়, দেশের বাইরে উৎপত্তি স্থল হওয়ায় এর রেশ কিন্তু আসলে খুব বেশি না পড়লেও আতঙ্কিত আসলে করেছে। যদিও এটি অনেকে বলছেন এটি আসলে একটা সিগন্যাল দিয়েছে, এবং এই সিগন্যাল মূলত সতর্ক করেছে আমাদেরকে এক প্রকার। এবং এটি আফটার শক পরবর্তীতে ঘটার কিন্তু আসলে সম্ভাবনা আছে, এবং এটি আসলে 24 ঘন্টা থেকে বেশ কয়েকদিনের মধ্যে আসলে আরেকটি ভূমিকম্পের আঘাত আসতে পারে, যেটা আসলে আফটার শক হিসেবে পরিচিত। এবং যদি জানিয়ে রাখি যে এই যে ভূমিকম্পের ফলে আমাদের যে আসলে পরবর্তী উদ্ধার কাজ যদি আসলে ধ্বংসবশেষ বা ধ্বংসস্তূপে পরিণত হয় নেপালের মতো, সেই ধ্বংসস্তূপ থেকে রাজধানীবাসী বা দেশবাসীকে যদি উদ্ধার করার জন্য যে ধরনের ব্যবস্থা আসলে গ্রহণ করা উচিত, সেই ধরনের ব্যবস্থা
আসলে সেই ধরনের ব্যবস্থা আসলে বাংলাদেশের যে ফায়ার সার্ভিস, সেই ফায়ার সার্ভিসের নেই, এটি আসলে কিন্তু বারবার আসলে আমরা উঠে এসে যদি একটু পুরোনো প্রেক্ষাপট টানি, সেই পুরোনো প্রেক্ষাপটে যদি মাইলস্টোনের ঘটনা বলি, বা আমাদের যে এয়ারপোর্টের পাশের যে গুদাম, সেই গুদামে যখন আগুন লাগে ঘন্টার পর ঘন্টা আসলে একটু আমরা দেখেছি, ঘন্টার পর ঘন্টা কিন্তু আমরা দেখেছি যে তারা কিন্তু আগুন নেভাতে হিমশিম খাচ্ছিল, কিন্তু ধ্বংসস্তূপে পরিণত আমরা আমরা দেখেছি যে ঘন্টার পর ঘন্টা আসলে সেই আহ, সেই সেই উদ্ধার কাজ তারা করেছেন এবং আগুন নেভাতে হিমশিম খেয়েছেন। আমরা যদি আমাদের আরেকজন রিপোর্টারের সঙ্গে একটু কথা বলি, আপনি আসলে নিউ মার্কেট গিয়েছিলেন, আমরা যতদূর জানি সেই নিউ মার্কেটে একটি তথ্য আসলে ছড়িয়েছে যে সেই নিউ মার্কেটে একটি ভবনে হেলে পড়েছে। আপনি তো ঘটনাস্থলে গিয়েছেন, কি দেখেছেন আসলে? দেব, যদি বলি যে নিউ মার্কেটে যে ভবনটি নিয়ে গুজব ছড়িয়েছে, সেই ভবনটি কিন্তু আমরা সেখানকার যারা 20 বছরের অধিক সময় ব্যবসা বাণিজ্য পরিচালনা করছেন তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে মূলত এই ভবনটির স্ট্রাকচারটাই এমন, মূলত শুরুতে ভবনের স্ট্রাকচারটি এমন ছিল না, পরবর্তী সময় যখন সময়ের প্রয়োজনে তারা ভবনের সামনের বেশ কিছু অংশ বাড়িয়েছে এবং সেই বাড়ানোর ফলেই কিন্তু ভবনের একটা স্ট্রাকচারটাই মনে হচ্ছিল একটু হেলে পড়া। সেটি কিন্তু সকালবেলা কেউ একজন দেখে তার মনে হয়েছিল যে ভূমিকম্প পরবর্তী সময় এই ধরনের একটি ভবনটি কিন্তু বাকিয়ে গিয়েছে। এটি ইন্টেনশনালি কিনা সেটিও কিন্তু একটি বড় প্রশ্ন থাকে, যে ভূমিকম্প কিংবা বাংলাদেশে যে কোনো বড় ধরনের দুর্যোগের পরে গুজব ছড়ানোর একটি প্রবৃত্তি কিন্তু আমরা দেখি। সেই জায়গা থেকে এই এখন পর্যন্ত বলা যায় না যে এটা গুজব নাকি হচ্ছে আনইনটেনশনালি কোনো কিছু ঘটেছে। যেহেতু 20 বছরের অধিক ব্যবসায়ী যারা ব্যবসা করছেন তারা বলছিলেন ভবনটি এমনই, তাহলে বলাই চলে যে নিউ মার্কেটের ঘটনাটি আসলে গুজব। কিন্তু আরেকটি আমরা দেখছি যে মেট্রো রেলের একটি অংশ ভেঙে পড়েছে, এমন ভিডিও আসলে ছড়িয়ে পড়ছে, সেটি কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য আসেনি এখন পর্যন্ত আমার কাছে। আপনার কাছে তথ্য এরকম আছে কিনা? যদি বলি যে আপনি ওই ভিডিওটা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এআই রিলেটেড, যেটা আমরা বলি যে মানে সুপার ইন্টেলিজেন্সের যে ব্যবহারটা থাকে, সেই সুপার ইন্টেলিজেন্স ব্যবহার করে কিন্তু ওই ফুটেজটি আমরা দেখছিলাম যে মানুষ দৌড়াচ্ছে, দেন হচ্ছে আপনার এই মেট্রো রেলের অংশটি ভেঙে পড়ছে, সাধারণত ভেঙে পড়বে, তারপর কিন্তু হচ্ছে মানুষ দৌড়ানোর ঘটার কথা, তবে সেটি না ঘটে যখন আমরা ওটি দেখছিলাম তাতেই বোঝা যাচ্ছে যে একটি বড় ধরনের একটি চক্র রয়েছে, যে এই ভূমিকম্পকে কেন্দ্র করে একটি গুজব ছড়ানো, যাতে মানুষের মধ্যে আরো বেশি আতঙ্ক সৃষ্টি হয় এবং দেশের মধ্যে একটি অরাজকতা পরিস্থিতি সৃষ্টি হয়, সেই বিষয় কিন্তু আমরা দেখছিলাম। যদি পুরোনো প্রেক্ষাপটে আপনি মাইলস্টোনের ঘটনা কভার করেছেন, এয়ারপোর্টে যে আগুন সেই ঘটনা কভার করেছেন, ফায়ার সার্ভিসের উদ্ধার কাজের যে সক্ষমতা সেটি আসলে কেমন দেখেন? যদি আসলে যেহেতু ঢাকার খুব কাছে নরসিংদীর মাধবদীতে এই উৎপত্তি স্থল, আরেকটু যদি 5 সেকেন্ড বেশি থাকতো তাহলে আসলে পুরান ঢাকার যে ভবনগুলো, সেই ভবনগুলো আসলে ভেঙে পড়তে নিঃসন্দেহে বলা যায়। উদ্ধার কাজের যে তৎপরতা বা যে সক্ষমতা ফায়ার সার্ভিসের আছে কিনা? ফায়ার সার্ভিসের উদ্ধার সক্ষমতা নিয়ে প্রথমে বলতে গেলে আপনি যদি এই এরিয়াটা দেখেন, আপনি একটা বাইক নিয়ে যদি এখানে ঢুকতে যান, এখন যে পরিস্থিতি, সেখানে বাইক নিয়ে ঢুকতে গেলে আপনাকে বড় ধরনের একটা স্ট্রাগল করতে হয়। আপনি তো প্রাইভেট কার নিয়ে আসছেন, সেই প্রাইভেট কার কিন্তু আপনি এই পর্যন্ত নিয়ে আসতে পারেননি। সেই জায়গায় ফায়ার সার্ভিসের এত বড় যানবাহন, সেটা ঢুকানোর মতো সক্ষমতা এখানে নাই। বড় সমস্যা হচ্ছে বাংলাদেশের যে নগর পরিকল্পনার সমস্যা। এই ঢাকা শহরে যে বিল্ডিং গুলো দেখছেন, এগুলো বেশ অনেক আগের, সেই অনেক আগের ভবনগুলো নির্মাণ হচ্ছে, নতুন নতুন ভবন তৈরি হচ্ছে ব্যাঙের ছাতার মতো, যেখানে আমরা কিন্তু ফায়ার সার্ভিসের আসার মতো বা এই ধরনের অগ্নি নির্বাপক যন্ত্র হোক বা অন্য বড় ধরনের দুর্যোগই ঘটুক, সেখানে কিন্তু ফায়ার সার্ভিসের প্রবেশ করার মতো জায়গা থাকে না। সেই জায়গায় ফায়ার সার্ভিস যখন আসে তখন প্রশ্নটা জাগে যে তাদের সক্ষমতা কতটুকু আছে। তো আমরা এখানে দেখি যে ফায়ার সার্ভিস আসার আগে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে, শুধুমাত্র এই নগর পরিকল্পনার বড় ধরনের সমস্যার জন্য। জনগণের একটু কথা যদি বলি, জনগণ যারা আছে প্রত্যেকটি ঘটনার দিকে উৎসব মুখর জনগণ, উৎসবের মতো আসলে তারা এই জিনিসটা দেখে, এটা আসলে জনগণের কতটা দায় আছে উদ্ধার কাজে বিড়ম্বনার ক্ষেত্রে? প্রথমেই আপনি জনগণকে দায় দিতে পারবেন না, কারণ এখানকার যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাগুলি প্রথম উদ্ধার কাজের জন্য কিন্তু এখানকার যারা আদিবাসী রয়েছেন তারাই কিন্তু এগিয়ে এসেছেন। সেই জায়গা থেকে পরবর্তী সময় অনেকেই আসেন, অনেকেই আবার উৎসুক জনতা বলতে বাঙালিদের মধ্যে একটা বড় প্রবণতা আছে। সেই জায়গা থেকে যদি বলি যে প্রথম যারা এখানে আসেন তারা মূলত রেস্কিউর জন্য আসেন, পরবর্তীতে অনেকে আবার একটা হুজুগে চলে আসার একটা ভাব থাকে। সেই জায়গা থেকে আমরা এইটা যদি কমাতে পারি, সেই ক্ষেত্রে যদি এই আমাদের দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে ফায়ার সার্ভিস অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমি যদি আরেকটু অ্যাড করি যে আপনি জনগণ বললেন, তবে রাজনৈতিক একটা কালচার কিন্তু বাংলাদেশে নেগেটিভ কালচার হয়েছে, নেতা আসার সাথে অনেক কর্মীর আসা, সেই জায়গাটিও থেকেও কিন্তু আমাদের একটু বের হয়ে যাওয়া দরকার। কারণ আমরা দেখলাম যে জননেতা ইশাক সাহেব আসছিলেন, তার সাথে অনেক বড় একটা বহর আসছিল, সেক্ষেত্রে এখানকার যে জায়গাটা মানে প্রতুল জায়গা, সেই জায়গা থেকে কিন্তু একটি বড় ধরনের ব্যাঘাতও ঘটে। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে আরেকটু সচেতন হওয়া প্রয়োজন আছে বলে মনে করি। দর্শক, ধন্যবাদ পাভেল আপনাকে। দর্শক দেখছিলেন আমাদের আরেকজন সহকর্মী পাভেল কিন্তু আসলে বিস্তারিত জানাচ্ছিলেন এবং নিউ মার্কেটের যে ঘটনা, ভবন হেলে পড়ার ঘটনা, সেটি আসলে তিনি প্রত্যক্ষদর্শী হিসেবে যদি বলতে পারে, তিনি আসলে সেখানে গিয়ে দেখেছেন সেই ভূমিকম্পের কারণে নয়,
সেটি মূলত 20 বছর ধরে সেই ভবনটি আসলে স্ট্রাকচারের কারণে সেটি একটু হেলে পড়া আছে এবং সেটি নিয়ে কিন্তু গুজব আসলে ছড়াচ্ছে। আমি যদি বলি যে রাজধানীতে আজকে সকাল 10:38 5.7 মাত্রা ভূমিকম্প অনুভূত হয়েছে এবং সেটি আসলে মারাত্মক আকার ধারণ করছে। এর কারণ একটি, সেটি হচ্ছে উৎপত্তি স্থল হচ্ছে নরসিংদীর মাধবদী, অর্থাৎ ঢাকার খুব কাছে। এই কাছে হওয়ার কারণে মূলত এই 5.7 মাত্রা ভূমিকম্প অনুভূত হওয়ার ফলে সেটি আসলে ভয়াবহ আকার ধারণ করেছে এবং এখন যে বিল্ডিংটি নিচে দাঁড়িয়ে আছে সেটি কিন্তু সেই রেলিংটি আসলে ভেঙে পড়ে। সেই বিল্ডিং এর এখানে 3 জন মারা গেছে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য যেটি আছে। দর্শক, দা নিউজ লাইভে আপনারা দেখছিলেন, সরাসরি আপনাদেরকে দেখাচ্ছিলাম এই যে জায়গার অবস্থা, সেটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং পরবর্তীতে হয়তো আবারও অন্য কোনো জায়গার সর্বশেষ খবর নিয়ে আপনাদের সঙ্গে যুক্ত হব। এতক্ষণ আমি সর্বশেষ জানাচ্ছিলাম দেবরায় দীপ্ত। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।